This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 2014 সাল পৃথিবী জেনেছিল আয়লানের কথা। ছোট্ট আয়লান কুর্দি, লাল জামা পরা যে ছেলেটা মুখ গুঁজে পড়েছিল তুরস্কের বোদরামের নির্জন সৈকতে। সিরিয়ার শরণার্থী পরিবারের সন্তান আয়লানের ওই মুখ গুঁজে পড়ে থাকার ছবিটা যেমন যুদ্ধের নৃশংসতা ভয়াবহতার চিরকালের প্রতীক হয়ে গেছে, তেমনই একটা প্রতীক কি তৈরি হলো এদেশের মাটিতেও এই 2025 সালে। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকা, সবুজ ঘাসে স্বামীর দেহের পাশে নির্বাক নিস্তব্ধ হয়ে বসে আছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী। আয়লান যদি যুদ্ধের বলি হয়, তাহলে এই স্ত্রী কিসের জন্য তার স্বামীকে হারালেন? উত্তর পরিষ্কার, পাকিস্তান আর পাকিস্তানের পোষা জঙ্গিদের জন্য। সন্ত্রাসবাদের নৃশংসতার প্রতীক হয়ে হয়তো চিরকাল থেকে যাবে এই ছবি। একটা ছবি যে অসংখ্য শব্দের বদলে অনেক কিছু বলতে পারে, এটা তো আপনার সাথে মাঝে মধ্যেই বলি, কিন্তু বিশ্বাস করুন বলতে বলতে কালকেও বলছিলাম, তখনও ভাবিনি যে এরকম একটা ছবির কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে। ওই যে ছেলেটা শুয়ে আছে বৈশারণের মাটিতে, তার নাম বিনয়, নৌসেনার অফিসার, আর তার পাশে বসে থাকা ওই মেয়েটির নাম হিমাংশী। এই মাসের গোড়ার দিকে দুজনের বিয়ে হয়েছিল, কাশ্মীরে হানিমুনের জন্য গেছিলেন। কি হলো? বিনয় ফিরলেন কফিন বন্দি হয়ে। দিল্লির বিমানবন্দরে স্বামীর কফিনের পাশে দাঁড়িয়ে স্ত্রী হিমাংশী বললেন, আমি সারা জীবন তোমার জন্য গর্ব করব। তারপর চিৎকার করে বললেন, জয় হিন্দ, ভারতের জয়। ভারতের জয় না, ভারতের এই জয়টাই এই মুহূর্তে আমরা ভীষণ রকম দেখতে চাইছি, আমরা সবাই, আপনি আমি। কারণ কাশ্মীরে কালকে যারা খুন হয়েছেন তারা হিন্দু মুসলমান কে কি আমাদের জানার দরকার নেই, তারা ভারতীয়, আমাদের সহনাগরিক। আমরা বলি না ওই আমাদের পুরনো কবিতা, অনেক ছোটবেলার থেকে শুনেছি, আর এটা আত্মীকরণ করতে শিখেছিলাম আমরা, শরীরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, মনে ঢুকিয়ে নিয়েছিলাম। হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসা কোনজন, জিজ্ঞাসা করেছিল তো ওই সন্ত্রাসবাদীরা, যারা এইভাবে একের পর এক বিনয় আরো 27 জনকে খুন করেছে। জিজ্ঞেস করেছিল হিন্দু না মুসলিম, হিন্দু হলে খুন করেছিল। দেখুন এইটাই তো হয়তো আমরা এই মুহূর্তে যা চাইছি সেটাই হয়তো কেউ চেয়েছে। আমরা উন্মত্ত হয়ে উঠি, আমরা খুনের বদলা চাইছি তো আমরা সবাই। একজন ভারতবাসীকে যারা আহত করে আমরা তার বিরুদ্ধে শুদ্ধ কথা বলি, গর্জে উঠি, সেখানে 27 জন 28 জন আমাদের সহনাগরিক কেউ এসে ভারতের বুকে, ভারতের আত্মার উপরে এইভাবে আঘাত এনে চলে যাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা সবাই বদলা চাই। এই বিনয় হিমাংশীর মতো এই প্রবাসী বাঙালি বিতান আর তার স্ত্রী সোহিনী অধিকারী গেছিলেন কাশ্মীরে ছুটি কাটাতে। সেই ছুটি যেভাবে দুঃস্বপ্ন বয়ে আনবে কেউ জানতো না তো, জেনে বুঝে কেউ মরতে যায়। দেখুন কাশ্মীরে তো এখন পুরোদমে এটা পর্যটনের মরশুম চলছে, তাই না? বাঙালি অবাঙালি দেশি বিদেশি সব পর্যটকরা নিশ্চিন্তে ঘুরতে গেছিলেন, কারণ ইদানিংকালে তো কাশ্মীরের
এরকম একটা নিরাপদ ভূস্বর্গ, এই প্রচারটা তো চারপাশে ছড়িয়ে পড়েছিল। সরকার চেষ্টা করেছিলেন, প্রচার করেছিলেন, নিশ্চিন্তে যান, কাশ্মীরে ঘুরে বেড়াতে পারবেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখুন, যারা ঘুরতে গেছিলেন তার মধ্যে ওই বৈশারণ ভ্যালিতে ঘুরতে যাওয়া বিনয় বিতানের মতো 28 জনকে কোথাও তো প্রাণ দিয়ে এটা প্রমাণ করতে হলো যে ভূস্বর্গ ভয়ঙ্কর। ওই 28 জনের তালিকায় 10 নম্বরে থাকা নামটাই আমাকে কোথাও গিয়ে ওই বললাম বারবার ভাবতে বাধ্য করছে। ওখানে যারা মারা গেছেন ওই 28 জন তারা ভারতীয়। 10 নম্বরে থাকা নামটা আদিল হুসেন শাহ। বাকি সবাই হিন্দু, কিন্তু আদিল সবার আগে প্রাণ দিয়েছিলেন। কেন জানেন? কারণ আদিল ভারতীয় হিসেবে ভারতীয় সহ নাগরিকদের রক্ষা করতে গেছিলেন। এবং সব থেকে বড় কথা, আদিল হচ্ছেন সেই ভারতীয় যিনি বিনা লড়াইয়ে প্রাণ দেননি, বিনা লড়াইয়ে তার দেশমাতৃকার ওপর আঘাত হানতে দেননি। আদিল একজন স্থানীয় গাইড, ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের নিয়ে যেতেন বৈশারণে। যখনই বুঝেছেন যে জঙ্গিরা হামলা চালাচ্ছে, যখনই বুঝেছেন তাদের টার্গেট এই পর্যটকরা, এই কাশ্মীরের বুকে আবার জঙ্গিরা এইভাবে আঘাত আনবে, মানতে পারেননি আদিল। ঝাঁপিয়ে পড়েছিলেন, জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ভাবে দেখুন, যাদের হাতে উদ্ধত অস্ত্র, AK-47 মতো অস্ত্র, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে অস্ত্র কেড়ে পর্যন্ত নিয়েছিলেন। আর একজন জঙ্গি তাকে ঝাঁঝরা করে দেয়। অথচ আদিল যদি সেটা না করতেন, আদিল বেঁচে যেতেন, কিন্তু কেউ তাকে মারতো না। কারণ জঙ্গিদের হিট লিস্টে আদিলের মতো সংখ্যালঘু মুসলিমরা ছিলেন না। আর সেজন্যই তো আদিলকে বাদ দিলে নিহতদের মধ্যে সবাই হিন্দু, আহতদের মধ্যেও শুধু হিন্দুরাই আছেন। আর এই তথ্যগুলো দেখুন, আবার বলছি, আমরা যারা আহত, যারা নিহত, তারা প্রত্যেকে ভারতীয়। কিন্তু তারপরে ওই হিন্দু শব্দটা কেন উচ্চারণ করছি তার কারণ এই শব্দটাই প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে গেঁথে দিতে চাইছিল ওই জঙ্গিরা। কেন চাইছিল বলবো আপনাদের, বুঝে গেছি আমরা কি চেয়েছিল তারা। কারণ এই তথ্যটা, এই যে শব্দটা ওই হিন্দু সবার মনের মধ্যে গেঁথে দিতে চাইছে এই জঙ্গিরা, এই ধরনটাই আসলে আর 5টা জঙ্গি হামলার থেকে আলাদা করে দিচ্ছে গতকালের হামলাটাকে। এটা কি জানতো না ওই জঙ্গিরা? জানতো তো বটে, জানতো বলেই তো বেছে বেছে পেহেলগাঁওয়ে, ওই বৈশারণে এই হিন্দুদের খুন করা হয়েছে। এবার কেনটাই তো প্রশ্ন। আর সেটার উত্তর যেটা, সেই উত্তরটাই এই জঙ্গি হামলার পেছনের কারণ, জানেন তো? দেখুন, নাম পরিচয় যাচাই করে আইডেন্টিটি কার্ড দেখে ধর্ম সম্পর্কে যেরকম নিশ্চিত হয়েছিল জঙ্গিরা, তেমনি যাদের নাম বা ধর্ম পরিচয় বুঝতে অসুবিধা হয়েছে তাদের পোশাক আশাক খুলিয়ে নিশ্চিত হয়ে খুন করা হয়েছে। এবং শুধুমাত্র পূর্ণবয়স্ক হিন্দু পুরুষদের যে নিশানা করে এসেছিল জঙ্গিরা, এটাও একদম জলের মতো পরিষ্কার। তাই পাইন গাছে ঘেরা ওই বৈশারণের ভ্যালিতে পৌঁছে খেয়াল করে দেখুন, এলোপাতারি গুলি করা হয়নি, ঠিক যেরকম জঙ্গিরা করে থাকে। টার্গেট ফিক্স করে গুলি করা হয়েছে, একটা গুলিও ব্যর্থ যায়নি। একজনের জন্য একটা গুলি, নির্দিষ্ট নাম লেখা গুলি, তার মানে। এবার এই রকম এর আগে তো আমরা বহুবার জঙ্গি হামলার শিকার হতে দেখেছি ভারতীয়দের। ওখানেও কি এভাবে জঙ্গি হামলার শিকার কেউ হয়নি? হয়েছে। 3 দশক আগেই কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপর বেছে বেছে হামলা হয়েছিল। নিজের ভিটে বাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা, যেরকম দেশভাগের পর বা এখনও বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হন সংখ্যালঘু হিন্দুরা। কিন্তু সেটা তো জাতি বিদ্বেষ ছিল। তারপরেও আমরা দেখেছি, তারপরেও ওই অমরনাথ যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসের ওপর হামলা হয়েছে, সেটাকেও আমরা জঙ্গি হামলা হিসেবেই দেখেছি। জঙ্গি হামলা একদম
আগমার্কা জঙ্গি হামলা। পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হয়েছে, সে হামলায় যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের মধ্যে হিন্দু মুসলিম সবাই ছিলেন, সেগুলো জঙ্গি হামলা। কিন্তু এবারেরটা আলাদা কেন? এইখান থেকে বোঝাটা শুরু। ভারতের ইতিহাসে এভাবে ধর্ম জেনে জেনে আগে কোনো দিন জঙ্গি হামলা হয়নি। তাই 22শে এপ্রিল 2025-এর পেহেলগাঁও আমাদের প্রত্যেকের জন্য আই ওপেনার। একটা প্রশ্ন সবার সামনে, কত হাজার মরলে তবে বুঝবে তুমি শেষে? বড্ড বেশি মানুষ গেছে এই ধর্মের রোষে ভেসে। পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি, নামে স্বর্গ, বাস্তবে নরক। এই সেই পিকনিক স্পট যেখানে মাথা পিছু 35 টাকা দিয়ে ঢুকেছিলেন 1000-200-এর বেশি পর্যটক। গাড়ি যায় না। পহেলগাঁও থেকে 6 কিলোমিটার পাথুরে উঁচু নিচু রাস্তা, যেতে হয় খচ্চরের পিঠে চেপে। জঙ্গিরাও এসেছিল ওই খচ্চরের পিঠে চেপেই, তারপরেই গুলির ফোয়ারা। কিভাবে বাছাই হলো, এই ছবিটা তার সব থেকে বড় প্রমাণ। গুলি দেখুন পর্যটক, অথচ তার প্যান্ট খুলে নেওয়া হয়েছিল। কেন প্যান্ট খোলা? আক্রান্তরা বলেছেন প্রথমে ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়। क्या बोलते भेलपुरी खा रहे थे, बेलपत्ती साइड में था, एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। হিন্দু বুঝলেই গুলি, তার নামে সন্তুষ্ট না হলে প্যান্ট খুলে পরীক্ষা। আর এই সব পরীক্ষা নিরীক্ষার পর যদি বোঝা যায় হিন্দু, তাহলে গুলি, সবাই স্পট ডেড। জঙ্গিদের গুলিতে মারা গেছেন বাংলার 3 পর্যটকও। কলকাতার বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, কলকাতার শখের বাজারের সমীর গুহ, পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। কি হয়েছিল? রোমহর্ষক অভিজ্ঞতা শুনিয়েছেন বিতানের স্ত্রী সোহিনী। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন? কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে কি বলো? মোদিকে কি জিজ্ঞেস করো? ছাড়বো না। আপনি ছাড়বেন? হিসাব হবে। হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে। বিতানের মা বাবা, আত্মীয় পরিজনরাও একই বয়ান শুনেছেন। যেমন মহিলা তাদের কপালে সিঁদুর থাকলে কি করছে, তার পাশে তার যে হাজব্যান্ড কে আছে এটা আইডেন্টিফাই করছে। ওকে জামা প্যান্ট খুলেছে, তারপর গলায় পৈতা দেখেছে, তখনই ফায়ার করে দিই। এইগুলো খুললো, সব খুললে দেখছি আরে পৈতে ব্রাহ্মণ হিন্দু। এইবার দেরি হলো বাস। পৈতে থেকে খুন, দেশভাগের কথা মনে পড়ে যাচ্ছে বিতানের বাবার। সেই জন্য এটা ত্যাগ করলাম 50-60 বছর আগে, তখন এইরকম ভাবে আসলাম আগে। সেগুলি দেখে এখনো সেইটাই রয়েছে, এইটাই ভাবছি আর কি। সত্যি তো কিছুই বদলালো কি? এ যেন নিজ ভূমে পরবাসী। কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অনেক দৌরাত্ম্য দেখেছে দেশ। বেছে বেছে হিন্দু নিধনের এজেন্ডা এবারই প্রথম দেখা গেল। চোখ খুলে যাওয়া, আই ওপেনার। কেন বলছি? শুনলেন তো বিতানের বাবার, তার এত বছর বয়সে পৌঁছে সত্যি আরেকবার চোখ খুলে গেল। ঠিক 60 বছর আগে যেভাবে তিনি চলে এসেছিলেন তার মনে হয়েছিল, ঠিক সেই রকম আজকের দিনও সেই একই জায়গায় তিনি রয়েছেন বলে তার মনে হচ্ছে। এটা কি চোখ খোলা নয়? এই চোখ খুলে দেওয়াটাই কি এই জঙ্গিদের উদ্দেশ্য ছিল? দেখুন, ওই যে নির্দিষ্ট করে বললাম না, বুঝিয়ে দেওয়া হয়েছে হিন্দুরাই টার্গেট, তাদেরই মারা হয়েছে, হিন্দুদেরই মেরেছি, এটা প্রত্যেকটা ভারতীয়র মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ভারতীয়দের মারিনি, হিন্দুদের মেরেছি। এটা কেন বুঝিয়ে দেওয়া হলো? অনেকগুলো কারণ আছে। প্রথমত, ওখানে যারা এখন তো 370 ধারা বিলোপ হওয়ার পর ওখানে সবাই যেতে পারেন, থাকতে পারেন, হিন্দুরা যাতে গিয়ে না থাকেন তাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, এটা আপাত দৃষ্টিতে খুব
সহজবোধ্য একটা কারণ, এই জায়গাটা তোমাদের জন্য নয়, এখানে তোমাদের জীবন বিপন্ন, এখানে জমি টমি কিনে থাকতে এসো না। এটা ছোট্ট কারণ। ইনফ্যাক্ট এটা কোনো কারণই হয়তো নয়, কারণ ওখানকার মানুষজনের জন্য যে লোকগুলো গুলি চালিয়েছে তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই, এটা নিশ্চিন্ত থাকতে পারে। যারা গুলি চালিয়েছে এবং ওই 28 জন ভারতীয়কে মেরেছে তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসবাদী, তারা জঙ্গি। তারা কেন মেরেছে জানেন? হিন্দুদের বেছে বেছে তারা চেয়েছে গোটা দেশে একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে যাক। ভারতের মতো দেশ যেখানে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, দেশের মধ্যে তাদের জীবন বিপন্ন যদি হয়, এইভাবে যদি একজন সদ্য বিবাহিতা স্ত্রী দেখেন তার স্বামী পাশে নিথর হয়ে পড়ে রয়েছেন, এইভাবে যদি একজন বাবা দেখেন যে তার হিন্দু পরিচয়ের জন্য পইতে পড়ে থাকার জন্য তার ছেলে সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছে, সবার আগে তাদের বিশদ দৃষ্টি কাদের ওপর পড়বে বুঝতে পারছেন? ওই সন্ত্রাসবাদীরা এটাই চায়। সন্ত্রাসবাদীরা চায় যে কাদের শত্রু বলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বেছে নিক, এবং তাদের সেই রোষানলে যাদের তারা কোথাও গিয়ে হয়তো শত্রু বলে বেছে নেবে, একজনের গায়ে যখন যদি কোনো কারণে কোনো হাত পড়ে, যদি একজনও আক্রান্ত হন, তাদের এজেন্ডা ফুলফিল হয়ে গেল। তাকিয়ে দেখুন, এইভাবে যদি হিন্দুদের মুসলিম কেউ মেরেছেন বলে পরিচয় হয়, সন্ত্রাসবাদী না বলে কেউ যদি ওই হত্যাকারীদের মুসলিম বলে ভাবে, তাহলে সবাই বাঁকা চোখে তাকাতে পারে, প্রত্যেক মুসলিমকে শত্রু বলে ভাবতে পারেন। এটাই তো চায় কেউ কেউ। কারণ কোথাও গিয়ে যদি কোথাও কোনো সংখ্যালঘুর এর ফলে সমস্যা হয়, তাদের কিচ্ছু এসে যায় না। একাধিক সংখ্যালঘুর কিছু হলেও তো কিচ্ছু এসে যায় না। তাদের টার্গেট ভারতীয়রা ভারতীয়দের সঙ্গে মারামারি করে মরুক, তাহলে এদেশের শান্তি বিঘ্নিত হবে, তাহলে এদেশে অশান্তির বীজ বইবে, অস্থিরতা তৈরি হবে। এটাই তাদের টার্গেট, এটাই তারা চায়। একজন আদিল তাদের আটকাতে গিয়ে মারা গেছে, কিন্তু সন্ত্রাসবাদীদের লক্ষ্য সারা দেশে যেন আরও অনেক আদিল মারা যায়। দেখুন, এর আগেও আবার বলছি, অমরনাথে যাত্রীদের ওপর হামলা হচ্ছে, কিন্তু এবারেরটা যেভাবে মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা হলো না, সেটা কিন্তু খুব সুনির্দিষ্ট লক্ষ্যে। মুসলিম আদিল সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন, মুসলিম আদিল খুন হননি। আবার বলছি, একজন ভারতীয় সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন, কারণ একজন ভারতীয় এদেশের বুকে অস্থিরতা, অন্যায়, আঘাত আটকাতে চেষ্টা করেছিলেন। এদেশের বুকে অস্থিরতা আসুক নেমে, এটাই ওই সন্ত্রাসবাদীদের লক্ষ্য। ये क्या करे, यही कमाने वाला भी यही था, बेटा भी यही था, अच्छा भी था, जवान भी था। জোয়ান ছেলের মৃত্যুতে অসহায় বাবা, না এইটুকুতেই অসহায় অবস্থাটা ঠিক বোঝা গেল না। পহেলগামের বৈশরণে ঘোড়া চালাতো আদিল, ঘোড়া আর সংসার দুই চলতো আদিলের কাঁধে ভর করে। আর কি চলতো? আদিলের চওড়া কাঁধে ছিল দেশের দায়, অলিখিত দেশ রক্ষার দায়। আদিল ধর্ম পরিচয় মুসলমান আর এক দেশপ্রেমিক বীর সন্তান। বেছে বেছে হিন্দু নিধন চলছিল। ধর্মের কারণে ছাড় পেয়েছিল আদিল, লুকিয়ে থাকতে পারত, কিন্তু হিন্দু নিধনে পর্যটনের ক্ষতি, কাশ্মীরের ক্ষতি, সবার উপরে দেশের ক্ষতি, তাই রাইফেলধারী জঙ্গিদের বাধা দিয়েছিল আদিল। পরিণাম জেনেও বাধা দিতে তার ভয় হয়নি। জঙ্গিদের অশ্বমেধের ঘোড়া থামাতে গেছিল ঘোড়া চালক आदिल। उनको बोला, मिल्टन थे कौन थे, उनको बोला कि आप ये इनको बेगुनाह क्यों मारते हो। उसी वजह से उसको 2-3 गोलियां लगी, जिससे वो शहीद हो गए। মৃতের তালিকায় একমাত্র মুসলমান এই আদিল। হিন্দুরা টার্গেট ছিল, কিন্তু জঙ্গিদের টার্গেট সেটা তো আসলে মানবতা বিরোধী। সেই বিরোধিতায় যদি মুসলমানও আসে, নিকেশ করো। জঙ্গিরা এফোর ওফোর করেছে আদিলকে।
ये बहादुरी का सबूत दिखा रहे थे। ये एक शख्स थे जिन्होंने हमले को रोकने की कोशिश की और जिन्होंने शायद बंदूक छीनने की भी कोशिश की और तभी जाके इनको निशाना बनाया गया। হত্যাকারী মুসলমান, আদিলও মুসলমান, তফাৎ হত্যাকারীরা জঙ্গি আর আদিল একজন ভারতীয়। কাশ্মীর স্তব্ধ হয়ে গেছে, আর কতদিন স্তব্ধ থাকবে বলা মুশকিল। ধর্মের জিগিরে কালো আধারে কাশ্মীর, সমস্ত সংবাদপত্রেও সেই আধারেই প্রতিবাদটা ধর্মের জিগিরে নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই কাশ্মীরের সমস্ত খবরের কাগজের প্রথম পাতা কালো। আদিলের বাবার কান্না, বক্তব্য আর বিতানের বাবার বক্তব্যের মধ্যে কোনো ফারাক পেলেন? বিনয় স্ত্রীর ওই বুকফাটা আর্তনাদ আর আদিলের পরিজনের ওই বুকফাটা কান্নার মধ্যে কোনো ফারাক পেলেন? থাকে না তো ফারাক। আসলে আসলে তফাৎ তো দুটো জায়গায়। একদল সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাস ছড়ায়, তারা দুষ্কৃতী, তারা জঙ্গি, তাদের লক্ষ্য মানবতার, আর একদল মানবতাবাদী, দেশপ্রেমী। ফারাক এইটুকুনি। এবং একদল শান্তি চায় আর একদল অশান্তি ছড়াতে চায়। মদত আছে, উস্কানি আছে। সম্প্রতি আবার নাড়াচাড়া শুরু করেছে পাকিস্তান, জানি তো আমরা। এবার তো তাদের কাজটা আরও কঠিন হয়ে গেছে। এতদিন কাশ্মীরের সাধারণ মানুষের ভিড়ে মিশে তাদের মগজ ধোলাই করে তাদের আশ্রয় নিয়ে তারা হামলা চালাচ্ছিল, কিন্তু ৩৭০ ধারা বিলোপের পর সেই পরিকল্পনাও তো কাজে দিচ্ছিল না। কারণ উন্নয়নের প্রশ্নে সাধারণ কাশ্মীরিরা কোনো আপোষ করতে রাজি নন। তারা তো বুঝতে পারছেন যে উন্নয়ন হলে তাদের কত সুবিধা হয়, এবং তার থেকেও তারা বুঝতে পারছেন যে একটা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে তাদের জীবন জীবিকা সবই তো সাধারণভাবে চলে। আজ কত বছর মাঝখানে এই জঙ্গিদের উৎপাতে তারা খেতে পাননি। পর্যটন শিল্প মাটিতে ধুলোয় মিশে গেছিল, সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছে কাশ্মীর। ভূস্বর্গের টানে এত মানুষ আসছিলেন, কাশ্মীরের ঘরে ঘরে এখন একটা সুস্থ, সুন্দর পরিবেশ ফিরে এসেছিল। সবাই খেতে পাচ্ছিলেন, নিশ্চিন্তে থাকতে পারছিলেন, জীবন জীবিকা সব কিছু ঠিকঠাক চলছিল। তারা জঙ্গিদের ওই জন্য আশ্রয় দেওয়া বন্ধ করেছিলেন, আর তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চাইছিলেন না। ফলে পাকিস্তান পরিকল্পনা বদলেছে। যাদের পাঠিয়েছে তারা কাশ্মীর নিয়ে বিন্দু মাত্র ভাবিত নয়। তারা ভারতে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চেয়েছে, পরিকল্পনা করে তাই হিন্দুদের মেরেছে। আর উল্টো দিকে আরেক দল আমাদের দেশকে বাঁচাতে চাইছে, তাই আজ কাশ্মীরের সমস্ত খবরের কাগজের প্রথম পাতা কালো করা হয়েছে। কাল রাত থাকতেই রাস্তায় নেমে পহেলগাঁওয়ের নিন্দা করেছেন সাধারণ কাশ্মীরিরা, কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে। তারা তো বুঝতে পারছেন যে কোন জায়গায় তাদের নিয়ে যাচ্ছে এই জঙ্গিরা। তারা বুঝতে পারছেন এই যে ঘটনাটা ঘটল, এর অভিঘাত কি মারাত্মক হবে তাদের জীবনে। তারা বুঝতে পারছেন ওই জঙ্গিদের গুলি 28 জনকে বিঁধেছে, কিন্তু তার প্রতিক্রিয়ায় আরো কত মানুষের পর না খেতে পেয়ে মারা যাবে। দেখুন, এদেশে না মানুষজন এমনিতে তো শান্তিপূর্ণভাবে থাকতে চান, ভালো থাকতে চান। কাশ্মীরের সঙ্গে বাংলার সম্পর্ক খুব ভালো, জানেন তো। তারা বারবার ওখান থেকে ফোন করেছেন, যাদের সাথে যোগাযোগ তারা, যে বাংলার কেউ আছেন। এই যা ঘটনা ঘটলো না, আগামী কতগুলো বছর যে মানুষের মন থেকে আতঙ্ক কাটতে লাগবে কেউ জানেন না। কেউ যাবেন, ঝাঁকে ঝাঁকে মানুষ কাশ্মীরে যাওয়ার টিকিট ক্যান্সেল করছেন। কাশ্মীরে যারা রয়েছেন এখনও প্রায় 15,000-এর মতো মানুষ বিভিন্ন প্রদেশ থেকে এসছেন, তারা সবাই কাশ্মীর ছেড়ে পালাতে চাইছেন। ওখানে যাতায়াতের টিকিট আকাশ ছোঁয়া। এই ধাক্কা কাশ্মীর কবে সামলাবে কাশ্মীর নিজেও জানে না। আতঙ্কে ভুগছে কাশ্মীর, সেই বার্তাই তাদের মধ্যে রয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়েছে গোটা দেশের মানুষের বার্তাটা। একটা বার্তা চান সবাই, বার্তা আপনি আমি সবাই চাই।
আর বিশ্বাস করুন কিছুতেই মেনে নিতে পারছি না যে কিছু কিছু নোংরা লোক, কিছু বিদেশ থেকে আসা চক্রান্তকারী আমাদের দেশের ভেতরে ঢুকে আমাদের আঘাত করে দিয়ে চলে যাবে। এর যথোপযুক্ত জবাব চাই আমরা, বিশ্বাস করুন সবাই চাই, আপনি চান, আমি চাই, প্রত্যেকটা ভারতীয় চায়। প্রত্যেকটা ভারতীয় একটা শব্দ আজকে একসাথে বলছে, বদলা চাই, বদলা। का मोटिव ये है कि कश्मीर में जो टूरिज़्म इंडस्ट्री चल रही थी, तरक्की हो रही थी, लेकिन हमारे दुश्मन को ये डाइजेस्ट नहीं हो रहा था। उन लोगों को ये हमारी तरक्की और हमारा ये जो सब कुछ है ये उनको डाइजेस्ट नहीं हो रहा था। जिन्होंने इनके ऊपर हमला किया है, ठीक नहीं किया है, गलत किया है, सरासर गलत है। ये रिश्ते हमारे जान है, अगर उनके ऊपर गोली आई वो हमारे ऊपर आई है, हमारे दिल के ऊपर आई है, सारा कश्मीर बांधे। तो मैं गुजारिश करता हूं कि मैं सबसे पहले अगर सरकार मुझे वेपन दे, सबसे पहले मैं चिनाब वैली से वेपन लेके पाकिस्तान में घुस के पाकिस्तान को सबक सिखाऊंगा। শুনতে পেলেন? কাশ্মীরের একজন সাধারণ মানুষ বলছে আমার একটা বন্দুক দিন, পাকিস্তানে ঢুকে ওদের জবাব দিয়ে আসবো, শিক্ষা দেবো। সবাই জবাব চাইছেন। জবাবটা কাকে দেবে তাহলে দেশ? শুধুমাত্র ওই 4 জঙ্গিকে ধরলে বা তাদের 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 ওপর বদলা নিলেই সব শেষ? কাশ্মীরের মানুষ, গোটা দেশের মানুষ, তারা কি তাই চাইছেন? প্রাথমিক ভাবনা হয়তো তাই, যারা এরকম কাণ্ড করেছে তাদের কাউকে ছাড়া হবে না, ছাড়বেন না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও কি ভেবে দেখা দরকার না, আগে জানার দরকার ওদের পেছনে কারা রয়েছে, যারা ওদের পাঠিয়েছে, যারা ভারতকে এইভাবে অশান্ত করার চেষ্টা করেছে, তাদের ওপর যখন আমাদের আঘাতটা গিয়ে পড়বে সত্যিকারের বদলা তো তখনই হবে। ওই জঙ্গিদের যারা তৈরি করেছে, ওই জঙ্গিদের যারা পাঠিয়েছে, যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, সে দেশকে ভারত জবাব দেবে, এটাই তো প্রত্যাশা। এবং এটাতে তো খুব কষ্টকর কিছু নয়, কারা পাঠিয়েছে, কি করেছে জানা তো। 4 জন জঙ্গির মধ্যে 2 জন পাকিস্তানি। পাকিস্তান থেকে যারা এসছে তারা তো আর বিদেশের লোক না, মানে পাকিস্তানের বাইরের কোনো দেশের লোক না, পাকিস্তান থেকে এসছে। এবার এই শক্তিটাকে কোথাও গিয়ে যতক্ষণ না উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে না, ততক্ষণ কিন্তু কেউ শান্তি পাবেন না। এবং এটা কিন্তু সরকারের ওপরও বিরাট বড় চাপ। দেখুন 26/11 মুম্বাই হামলা, সংসদ হামলা, পুলওয়ামার জঙ্গি হামলার মতো অসংখ্য সন্ত্রাসবাদী হামলার মতো এই পহেলগাঁওয়ের ঘটনাতেও যে পাকিস্তানের মাথা আছে, হাত আছে, সর্বাঙ্গ আছে, এটা তো আমরা এখন পরিষ্কারভাবে জানি। অর্থাৎ চেনা শত্রু, পরিচিত শত্রু। এবং হিন্দিতে একটা কথা আছে, কুত্তে কা ধুম, কুকুরের লেজ কখনো সোজা হয় না। দেখবেন পাকিস্তান জীবনে শুধরবে না, জীবনে না। তাই ওদের বিরুদ্ধে গোটা দেশ ব্যবস্থা নিতে চাইছে, কারণ আমরা জানি আমাদের পক্ষে সেটা করা সম্ভব। এটাও কিন্তু সরকারের উপর বিরাট বড় চাপ। আমরা জানি পুলওয়ামার মতো হামলার ঘটনা ঘটলে বালাকোট করে দিতে পারে ভারত, এখন আমরা জানি। তাই পহেলগাঁওয়ের ঘটনার পর আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু ওই বালাকোট থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু সরকারের জন্য বিরাট চাপ। দেখুন কোথাও গিয়ে একটা বিরাট পরিকল্পিত চক্রান্ত চলছে, জানেন তো? সেই চক্রান্ত কাশ্মীরে 28 জন ভারতীয়কে হত্যা করেছে। সেই একই চক্রান্ত কি আপনার ঘরের কাছেও চলে আসেনি? মুর্শিদাবাদেও তো বেছে বেছেই হামলা হয়েছে। বুঝতে পারছেন কত বড় অশুভ শক্তি একটা কাজ করছে আমাদের দেশের বাইরে, দেশের ভেতরে, এবং লক্ষ্য একটাই, আমাদের দেশকে অস্থির করা, কোনো কিচ্ছু বিচ্ছিন্ন না। এবং এটা বোঝানোর জন্য আজকে কিছু কথা তো বলা ভীষণ জরুরি, যে কথাগুলো আজ আপনারা জানেন না বললেই নয়। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर
हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। समझदारদের বোঝার জন্য ইশারাই যথেষ্ট। রাজনাথ সিং এর ইশারা বোঝার মতো বুদ্ধিশুদ্ধি তো পাকিস্তানের শরীফ সরকারের নিশ্চিতভাবেই আছে। দুর্বুদ্ধি আছে পুরোটাই, কিন্তু বুদ্ধি তো ভারত কিছুক্ষণের মধ্যে বদলা নেবে। বিকেলে এটা রাজনাথ সিং বলার পরেই কিন্তু সীমান্তের ওপারে প্রত্যেকটা বিমান ঘাঁটিতে প্যানিক অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। কারণ পাকিস্তান জানে ভারত যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ভারত আজকাল আর এই সমস্ত ব্যাপার নিয়ে ভয় খায় না। এবং তার থেকেও বড় কথা, ঠিক যে জিনিসটা এখানকার সরকারের ওপর চাপ, এ দেশের মানুষ তারা সার্জিক্যাল স্ট্রাইক দেখে ফেলেছেন এবং সার্জিক্যাল স্ট্রাইকটাই কিন্তু এখন আমাদের কাছে রেফারেন্স ফ্রেম। আমরা যা ভাবনা চিন্তা বদলার যাবতীয় চিন্তা সব কিছুই সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু হচ্ছে। আমরা তার থেকে এগিয়ে ভাবছি আজকাল। এবার এখন তার ফলে পাকিস্তানও বুঝতে পারছে যে ভারত যদি কিছু করতে চায় বা কিছু করে, হয়তো ভারত তার থেকে বেশি কিছু করতে চাইবে, সার্জিক্যাল স্ট্রাইকের থেকে এগিয়ে গিয়ে কিছু ভাববে। এটা তো পরিষ্কার। এটাই পাকিস্তানের আরও বেশি চাপের কারণ, ভয়ের কারণ। এবার তাদের এই জন্যেই বোধহয় মনে হচ্ছে ভারত এই সময় তাদের এতদিনের লক্ষ্যটা, স্বপ্নটা সত্যি করে ফেলবে না তো, মানে সেটা তাদের দুঃস্বপ্ন। আর আমাদের কাছে ঘরের মানুষদের ঘরে ফিরিয়ে আনা, পিওকে মানে ওই পাক অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তান অন্যায়ভাবে দখল করে রেখে দিয়েছে, সেটাকে নিয়ে এসে আমাদের দেশের মানচিত্রের সঙ্গে জুড়ে দিয়ে অখণ্ড ভারতের ছবিটা পরিষ্কার করে দেওয়া। দেখুন, এটা করতে সরকার অনেক দিন ধরেই চাইছে। কতটা মরিয়া সেটা বারবার বলেছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সতীর্থরা। তাদের মধ্যে যেরকম প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক আছেন, তেমনই তো আছেন অমিত শাহ বা রাজনাথ সিংরা। এবং আজ থেকে তো না, আগে কবে, সেই ইলেকশনের আগের থেকে আমার মনে আছে, তখন অমিত শাহ বলেছিলেন, রাজনাথ সিং বলেছিলেন, নিশীথ প্রামাণিক বলেছিলেন। আজ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও বলছেন তাদের ভূখণ্ডকে ভারত উদ্ধার করুক, তাহলেই পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া হবে। কারণ কাশ্মীরের বুকে তার মেহমান নওয়াজি, মানে তারা অতিথিকে দেবজ্ঞানে তারা সেবা করে, অচেনার জন্য ঘরের দরজা খুলে দেয় তারা বলে। সেখানে কাশ্মীরে গিয়ে কিছু অতিথি এইভাবে প্রাণ হারালেন, এটা তাদের কাছে অপমান বলে মনে হচ্ছে, লজ্জা বলে মনে হচ্ছে। আর সবার এই আওয়াজে পাকিস্তান টুকরো টুকরো হওয়ার ভয় পাচ্ছে। কাউন্টডাউন শুনতে পাচ্ছে বোধহয় ইসলামাবাদ। কারণ এই দাবিটা পাকিস্তানের এই অশুভ শক্তির থেকে মুক্তির আওয়াজটা কিন্তু পাকিস্তানের বেশ অনেকগুলো জায়গার থেকে উঠছে। पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर। লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। पाक ऑक्युपाइड कश्मीर के लोगों पर जो जुल्म ढाया जा रहा है, वहीं से यह डिमांड उठेगी कि हमको भारत में अपने को मर्ज करना है। पीओजे के और गिलगित बल्तिस्तान को भारत के साथ शामिल करना और भारत के हाथ में लेने का टाइम आ गया है। अटैक दैट टुक प्लेस इन पहलगाम is not only tragic, but it is a direct threat to the sovereignty of India. শুনলেন তো, রাজনাথ সিং বলেছিলেন ভারতের সাথে মিশে যাবার দাবিটা ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে উঠবে, আর আজকে তো সেই দাবি উঠেছে। শুনলেন তো পাক অধিকৃত কাশ্মীরের নেতার কথা। তারা ভারতে ফিরতে চান, ভারতের সাথে মিশতে চান। আর যা মিয়া বিবি রাজি, কেয়া করেগা কাজী। ভারত নিজের জমি ফেরত পেতে চায়, কেন্দ্রীয় সরকার উদ্গ্রীব। অমিত শাহ, রাজনাথ সিংদের সারাক্ষণ মনে হচ্ছে, আর আমাদেরও তো আজকে মনে হচ্ছে, আর কবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে, আর কবে এই পাকিস্তানের শয়তানি আমরা শেষ করে দেব। তাহলে পাকিস্তান কি করবে? পাকিস্তান বরং টুকরো টুকরো হওয়ার অপেক্ষায় দিন গুনতে পারে। যারা পহেলগাঁওয়ে হামলার পর শান্তিতে ঘুমোবে ভেবেছিল, এবার তারা
বালুচিস্তান নিয়ে বেকায়দায় পড়ে গেছে, সেখানেও তো ভাঙনের গান শোনা যাচ্ছে। পাকিস্তানের মনে হচ্ছে ভেঙে পড়া ছাড়া আর কোনো উপায় নেই, জাস্ট সময়ের অপেক্ষা। বালুচিস্তানের মানুষ পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদে পথে নেমেছেন। মাত্র 1 মাস আগে বালুচ আর্মি কী করেছিল মনে আছে তো? ট্রেন অপহরণ করে পাকিস্তান আর্মির কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। পাকিস্তানের মোট ভৌগোলিক জমির 44% কিন্তু এই বালুচিস্তানে। এই বালুচিস্তানকে ঘিরে রয়েছে ইরান, আফগানিস্তান আর আরব সাগর। বালুচিস্তানের খনিজ সম্পদ আর মানব সম্পদকে জাস্ট নিংড়ে নেয় ইসলামাবাদ। শোষণ, শুধু শোষণ, আর পরিবর্তে শাসন, দুঃশাসন। কেন আজকের দিনে বালুচদের এই বিক্ষোভটা পাকিস্তানের কাছে অশনি সংকেত? কারণ যে অশান্তির আগুন এদেশে জ্বালাতে চাইছে ইসলামাবাদ, সেই জাতি বিদ্বেষের আগুনে তারা অলরেডি জ্বলে পুড়ে মরছে। সেই আগুনে জল ঢালা তো দূরের কথা, আগুনটাকে আরও উস্কে দিয়েছেন পাকিস্তানের প্রধান। আর উস্কে শুধু দেননি, আমাদের সামনে আজকের দিনের ঘটনায় পরিষ্কার হয়ে গেছে তিনি আসলে কতদিন থেকে এইভাবে একটা ষড়যন্ত্রের সূত্রপাত করে গেছেন, আস্তে আস্তে সলতে পাকিয়েছেন। জাস্ট কয়েকদিন আগের ঘটনা, 16ই এপ্রিল ইসলামাবাদে একটা অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। আপনাদের শুনিয়েছিলাম তাদের বক্তব্য। মুনির তখন যা বলেছিলেন আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আজ আরেকবার তার বক্তব্যটা দেখাচ্ছি, কারণ বলতে বাধ্য হচ্ছি, সেদিনও বুঝতে পারিনি ঠিক কি বলতে চেয়েছিলেন তিনি। আজ 28 জন ভারতীয়ের মৃতদেহ দেখার পর আসিফ মুনিরের বক্তব্যটা বুঝতে পারছি কি ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করে ফেলেছিলেন তিনি। মুনির হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দিয়েছিলেন। আগে মনে হচ্ছিল উস্কানিটা সেদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে, আজ মনে হচ্ছে উস্কানিটা আসলে ছিল এপারের হিন্দুদের বিরুদ্ধে, অথবা ওপারের জঙ্গিদের জন্য সেটা কোনো বার্তা হতে পারে। কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI আর লস্কর বা জামাতের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সব তো হাত ধরাধরি করে চলে ওদেশের মাটিতে। তাই কোন বার্তা কার জন্য কি সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে, এবং আরও পরিষ্কার হয়ে গেছে। সত্যিই তো আর কবে ওদের বার্তা দেওয়া হবে? এটা ঠিক পাকিস্তানের সেনাপ্রধানের আওয়াজটা সেদিন ফাঁকা কলসির মতো যতই একটু বেশি শোনা, কিন্তু তাদের অভিসন্ধিটাকে তখনও অগ্রাহ্য করিনি, আর আজকে তো করতেই পারছি না। আপনাদের যদি মনে হয় এই বক্তব্য শোনার পর যে পহেলগাঁওতে যেভাবে ওই বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে তার এই বক্তব্যের পর, এবং যেহেতু এই মুর্শিদাবাদেও বেছে বেছে হিন্দু বাড়িতে হামলা হয়েছে, তাহলে তার মধ্যে কি কোনো যোগসূত্র নেই? আছে তো বটেই। পাকিস্তান কাশ্মীরে ঘটনা ঘটাতে পারে। পাকিস্তান তো এখন বাংলাদেশেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ফলে একই ধরনের অভিসন্ধি কাজ করলে অবাক হবেন কি? ফলে যদি আপনি ভেবে থাকেন যে একই মাথা, একই উস্কানি, একই ষড়যন্ত্র ওই কাশ্মীর থেকে মুর্শিদাবাদ অবধি কাজ করছে, তাহলে আপনি ঠিক ভেবেছেন। দেখুন, মুর্শিদাবাদে যে বহিরাগতদের ভূমিকা আছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন। এবার খেয়াল করে দেখুন, যেটা কাশ্মীরে হয়েছে 4 জন এসেছিল, 2 জন পাকিস্তানি আর 2 জন কাশ্মীরি। আমাদের এখানে রাজনৈতিক তরজা চলছে যে কারা এটার মধ্যে ছিল হামলার জন্য। এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তারা এই বাংলার সবাই এখানকারই মানুষ, স্থানীয় মানুষ। এবার এটা দেখে কেউ যদি মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটাকে উড়িয়ে দিতে চান, বা এতদিন ধরে যে ডিবেট চলছিল আজকের পর তার কি আর কোনো জায়গা আছে? খেয়াল করে দেখুন তো, ওখানেও তো 2 জন পাকিস্তানির সাথে 2 জন স্থানীয় ছিলেন। এখানে স্থানীয়দের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর যে বহিরাগত কেউ ছিলেন না সেটা গ্যারান্টি দিয়ে এখন কি আর বলতে পারছি? এটা তো গোয়েন্দা সূত্রেই জানা গেছিল যে আনসারুল বাংলা টিম বা ওই হিজবুল তাহরির মতো বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো এপারে নড়াচড়া করছে, তাদের নেতারা এসে এপারে গোপন বৈঠক করে গেছে।
ফলে কেউ কেউ তার মধ্যে এসে এখানে এই গণ্ডগোলে নেতৃত্ব দিয়েছে কিনা, উস্কানি দিয়েছে কিনা, দিয়ে আবার ফেরত চলে গেছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে? এটা ঠিক এখন পর্যন্ত যা যা দেখা গেছে তাতে কিন্তু রাজনৈতিক তরজার বাইরে গিয়ে ওই পাকিস্তান বাংলাদেশ হয়ে ঘুরে ফিরে আর কি আমাদের চারপাশে যে অশুভ শক্তি চক্রান্ত করছে তাদের কথা আপনাদের মাথায় রাখতেই হবে। তাই বহিরাগত তত্ত্বটা আজ আর যাই হোক এই রাজনীতির মধ্যে না ঢুকেও বলছি উড়িয়ে দিতে পারছি না। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। দেখুন, চক্রান্ত ফাঁস করার কথা বলছেন মুখ্যমন্ত্রী, এটা ঘটনা। যদি বহিরাগত কেউ এসে আমাদের দেশে ঢুকে চক্রান্ত করতে পারেন, এইভাবে হাঙ্গামা বাঁধাতে পারেন, তার দায় তো প্রশাসনের ওপরেও বর্তায়, স্থানীয় প্রশাসন, এ রাজ্যের প্রশাসন। এটা অস্বীকার করার জাস্ট কোনো জায়গা নেই। ফলে বহিরাগতদের ওপর পুরো বিষয়টা চাপিয়ে দিলে এ রাজ্যের প্রশাসনের দায় চলে যায় না। কিন্তু কয়েকটা প্রশ্ন তো মাথায় রাখতেই হবে। একটা বিষয়, ওই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ভুলে গেছে বাংলাদেশের মানুষজন যে তাদের এই পাকিস্তান কি করেছিল, কিভাবে তাদের অসংখ্য মানুষকে হত্যা করেছিল, অসংখ্য মা বোনেদের ইজ্জত নিয়েছিল। পাক গোয়েন্দারা ফের ঘন ঘন ঢাকায় যাতায়াত শুরু করেছে এবং পাকিস্তান থেকে নিয়মিত বাংলাদেশে জাহাজে করে বিভিন্ন জিনিসপত্র আসছে। শোনা যাচ্ছে তার মধ্যে বিস্ফোরকও আছে, যে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমই ফাঁস করে দিয়েছে। ফলে বুঝতে পারছেন যে কোথাও গিয়ে একটা গোপন বোঝাপড়া চলছে। এই বোঝাপড়াটা কি? ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাকিস্তান রয়েছে, আর এখানে এই পূর্ব দিকে বাংলাদেশ। পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্তে ভারতকে অশান্ত করতে চাইছে, সেখান দিয়ে যাবতীয় উৎপাত ঢোকাচ্ছে। আর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাহলে কি তারা বাংলাদেশকে দিয়ে এই পূর্ব সীমান্তে ভারতকে বিব্রত করতে চাইছে? পূর্ব সীমান্ত দিয়ে যে কোনো জঙ্গি ঢুকিয়ে নাশকতা ঘটাতে চাইছে না, এই গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। তাই সত্যি বলছি, কোথাও গিয়ে তো মনে হচ্ছে পহেলগাঁওয়ের সাথে মুর্শিদাবাদ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। সেটা যেরকম হিন্দু হত্যার প্যাটার্নে, তেমনই বৃহত্তম ষড়যন্ত্রের আঙ্গিকে। এবং এক্ষেত্রে শুধু না, দুটো ক্ষেত্রেই নিরাপত্তাজনিত ফাঁক কোথায় কোথায় আছে, কার দোষে এই জঙ্গিরা ঢুকতে পেরেছে এবং এই বহিরাগত শক্তি তারা আমাদের দেশের ভেতরে আঘাত আনতে পেরেছে, অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে, সেটাও কিন্তু তার দায় টাকার, সেটাও কিন্তু খুঁজে দেখাটা খুব জরুরি। যে গণহত্যা হয়েছে এটা গণহত্যা নয়, এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয়, এটা কমপ্লিটলি হিন্দু নিধন। মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল, এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী হিন্দু হওয়ার জন্য খুন হয়েছে। এটা কমপ্লিটলি যে ইসলামিস্ট টেররিস্ট গোটা পৃথিবী জুড়ে হচ্ছে তার একটা অংশ। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, কিন্তু তার কাছেও যে গোয়েন্দা তথ্য থাকে, পুলিশের সোর্স থেকেও তিনি যে খবরাখবর পান, সেটা মাঝে মধ্যে কিন্তু বলে ফেলছেন। তাহলে একদিকে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর বক্তব্য, আর একদিকে বিরোধী দল নেতার বক্তব্য। এবার দুজনেই যখন বহিরাগত তত্ত্ব এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, তখন তো আমরাও এটা ভেবে নিশ্চিত হচ্ছি যে ঠিক রাস্তাতেই ভেবেছি। এবার আমরা যখন এতটাই বুঝতে পারছি, তখন যারা দেশ চালাচ্ছেন তারা নিশ্চয়ই কোথায় আমাদের আশঙ্কা সেটা টের পাচ্ছেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তার মানে হাতে হাত মিলিয়ে
যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো মেরামত করার দরকার। ভুলে যাবেন না, ওই যে রাস্তা দিয়ে অমরনাথের তীর্থযাত্রীদের যাওয়ার কথা তার সঙ্গে এই বৈশারণ উপত্যকার তার কিন্তু দূরত্ব খুব বেশি নেই, খুব কাছাকাছি। ফলে অমরনাথের ওই যাত্রীদের যদি কোথাও গিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য খুব শক্তপোক্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়ে থাকে, তার মধ্যে তো বৈশারণও পড়ার কথা। তাহলে এই জঙ্গিরা ঢুকলো কী করে বা আঘাত হানলো কী করে, কোথাও ফাঁক ছিল কি, এটা তো খতিয়ে দেখার দরকার আছে। ঠিক যেরকম খতিয়ে দেখার আছে এই বাংলাদেশ থেকে যদি বহিরাগত বা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন বহিরাগত শক্তি তারা আমাদের দেশে ঢুকছে কি করে, এটা যেরকম বড় প্রশ্ন, তেমনি আমাদের দেশে আঘাত আনছে কি করে, কার দায় সেটা, আমাদের দেশের ভেতরে ঢুকে ষড়যন্ত্র করা, হাঙ্গামা বাঁধানো, সেটাও তো খতিয়ে দেখার দরকার। এই ফাঁক ফোকরগুলোই তো আমাদের আশঙ্কার জায়গা। আর প্রত্যাশাও আছে। এক, ওই পেহেলগাঁও হামলার যথাযোগ্য জবাব। দুই, ওই সার্জিক্যাল স্ট্রাইকের থেকে শুরু করে ভাবনা কিছু। একটা রাস্তা সামরিক। দেখুন, প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এদের বৈঠকের পর সেই সামরিক জায়গাটা সম্পর্কে একটা সিদ্ধান্ত হয়েছে। এক, আমাদের দেশের সেনাবাহিনীকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রস্তুত থাকতে বলা হয়েছে। সামরিকভাবে কি হবে না হবে সেটা তো ঘোষণা করে হবে না, সেটা পরিষ্কার, কিন্তু সেনাবাহিনীকে এইভাবে অ্যালার্ট করে দেওয়াটা, এটা এই মুহূর্তের বড় ব্রেকিং আপনাদের জানাচ্ছি। এটা কিন্তু বিরাট বড় খবর। সেনাবাহিনীকে সচরাচর এইভাবে অ্যালার্টে থাকতে বলা হয় না, এটা বলা হয়েছে। তার মানে ভারত কিছু একটা ভাবছে সামরিক রাস্তায়। সেটা কি আমাদের প্রত্যাশার সাথে মিলবে কিনা জানি না। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, আজকের বৈঠকের পর ঘোষণা হয়েছে। ফলে বুঝতে পারছেন, সীমানা বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে প্রস্তুত করে রাখা, অ্যালার্ট হতে বলা, তৈরি হতে বলা, এর কত বড় একটা মানে থাকতে পারে। আর আরেকটা রাস্তা হচ্ছে কূটনৈতিক। এমনিতে পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ হয়েছে, সার্ক ভিসায় তারা এখানে আসতে পারবেন না। একই সঙ্গে সিন্ধু জল চুক্তি খারিজ করে দিয়েছে ভারত। এটা একটা বড় ধাক্কা, বিশ্বের কাছে বড় বার্তা। এটা কূটনৈতিক একটা সিদ্ধান্ত। ফলে কূটনৈতিক এবং সামরিকভাবে ভারত একটা বড় রাস্তায় হাঁটতে চলেছে, এটা পরিষ্কার হয়ে গেল আপনাদের সামনে। এটা ব্রেকিং নিউজ হিসেবে আর বলছি না, এগুলো আর ব্রেকিংয়ের কিছু ব্যাপার নেই। এই মুহূর্তে এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে, এটাই সব থেকে বড় পরিস্থিতি। এবং ভারত সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। তার কিছু যেগুলো বলা যায় সেগুলো বলে দেওয়া হয়েছে। আটারি সিদ্ধান্ত বন্ধ, ভিসা দেওয়া বন্ধ, হয়তো ওখানকার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করা হবে এবং সিন্ধু জল চুক্তি খারিজ। আর যেটা বলা হচ্ছে, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তৈরি হতে বলা হয়েছে, এই অবধি। এর বাইরে সামরিক কি হবে না হবে সেগুলোর জন্য আমাদের সবাইকে এখন অপেক্ষা করে বসে থাকতে হবে। এর বাইরেও তার একটা কূটনৈতিক জায়গা আছে। যখন এই হামলার খবর প্রথম জানাজানি হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবে, আরও কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সফর কাটছাট করে ফিরে চলে এসছেন। এবার সেখানে তিনি গেছিলেন অতিথি হয়ে, কিন্তু যখন আতিথ্য কাটছাট করে ফিরেছেন, দুটো জিনিস সঙ্গে নিয়ে ফিরেছেন বলে ধরা যেতেই পারে। এক, প্রধানমন্ত্রী দ্রুত ফিরে আসার কারণ পরিস্থিতি বিচার করে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া। আর দুই, ওই সৌদি আরবের মতো মুসলিম প্রধান দেশের এই সমর্থনটাকে নিশ্চিত করে তিনি নিশ্চয়ই ফিরেছেন, কারণ তারা আমাদের বন্ধু রাষ্ট্র, ও দেশে ছিলেন, ফলে তাদের বুঝিয়ে দেওয়াটা নিশ্চয়ই সহজ হয়েছে। এবার এই জায়গায় সিদ্ধান্ত হিসেবে ভারতে থাকা সমস্ত পাক নাগরিককে 48 ঘন্টার মধ্যে এদেশ থেকে চলে যেতে বলা হয়েছে। এই সমস্ত বার্তা এই মুহূর্তে একসঙ্গে আসছে এবং চলছে। কোথাও গিয়ে বলেছিলেন ওই রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, কিছুক্ষণের মধ্যেই ভারত সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। সেই সিদ্ধান্তই ভারত নিয়ে ফেলেছে। এবার এই বৈঠকে তিনি সামরিক বাহিনীর প্রধানত্ব ছিলেন,
সুতরাং বুঝতে পারছেন পাকিস্তানকে হাতে এবং ভাতে দুটো উপায় মারার রাস্তায় হাঁটতে শুরু করেছে ভারত। Lashkar-e-Toiba is doing this, and that they are all located in Pakistan. So it's an act of terrorism by the state. Urge the Home Minister to proscribe Pakistan as a terrorist state and move the International Criminal Court for prosecution. And I am sure that the entire opposition, at least I will stand by the Prime Minister and the Home Minister, and I'm sure the opposition will do that too. Terrorism is a identity. It's a born in criminal. এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমরা চাইছি যে এই 26-এর বদলা 260টা জিহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স 24 ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখাক। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি, রাজনীতি পরে, নির্বাচন অনেক পরে, ভোট অনেক দূরে, আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বদলা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কপিল সিব্বল প্রত্যেকে বলছেন কোনো বাজ বিচার না করে যোগ্য জবাব দিক ভারত। রাজনৈতিক যতই থাক, দেশ তো সবার আগে। এবং এই জায়গা থেকেই কালকে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র, আরেকটা বড় সিদ্ধান্ত। এবং সেইখানে যে সিদ্ধান্তের কথাই সরকার ঘোষণা করুক, দেশের কথা চিন্তা করে সব দলকে তারা নিশ্চয়ই পাশে পাবে। এই আবহ তো এখন তৈরি হয়ে গেছে। নেতারা নিজেদের সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে একজোট হতে পারেন, আমরা তো এটা আগেও দেখেছি। এবং সত্যি কথা বলতে কি, যখন এই ধরনের একটা সর্বদল বৈঠক এরকম পরিস্থিতিতে ডাকছেন প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে একটা বড় কোনো সিদ্ধান্তের কথা আলোচনা তারা করতে চান, এবং গোটা দেশ যেভাবে চাইছে তাদের মতামত নিয়ে, তাদের প্রতিনিধিদের মতামত নিয়ে একটা কোনো সিদ্ধান্ত নিতে চলেছে, বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। অতীতে যখন ইন্দিরা গান্ধী ওই বাংলাদেশে সেনা পাঠিয়েছিলেন, যখন পাকিস্তানের কান মুলে দিয়ে এসেছিল আমাদের সেনাবাহিনী, তখনও কিন্তু ভারতে এরকম সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। ফলে এক্ষেত্রেও যখন দেশের চারপাশ থেকে আওয়াজ উঠছে যে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হোক, একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হোক এরকম একটা জঙ্গি রাষ্ট্রকে, তখন তার আবহে এই পরপর বিভিন্ন সিদ্ধান্ত এবং সর্বদল বৈঠক, আবার বলছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরকমই তাৎপর্যপূর্ণ হচ্ছে আমাদের দেশের চারপাশের একতার ছবিটা। দেশের চারপাশ থেকেই তো কোথাও গিয়ে এইভাবে এই মৃত্যু মিছিলের প্রতিবাদ হচ্ছে। মৃত্যু মিছিল, বিশেষ করুন আমাদের দেশের তো একটা অংশে এই মৃত্যু মিছিলটা আমরা দেখলাম। এবং এই মৃত্যু উপত্যকা নিশ্চিতভাবেই আমাদের দেশ না, এটাও তো আমরা বিশ্বাস করি। আসলে কোথাও গিয়ে আবার আপনাদের কিছু ছবি দেখাই, জানেন তো, ওই শুরুতে দেখেছিলাম একটা ছবি, স্বামীর দেহের পাশে স্ত্রীর থম মেরে বসে থাকার ছবিটা, এটা কোথাও গিয়ে মৃত্যুর পদধ্বনি, মৃত্যুর আঘাত, সন্ত্রাস, অন্ধকার একটা দিক। আরেকটা ছবি দেখাই আপনাদের। এই ছবিটা আমাদের অনুপ্রেরণা, এই ছবিটা লড়াইয়ের ছবি। শিক্ষিকা, মার পাশে সন্তান, আন্দোলন করতে এসছেন মা, পাশে প্লাস্টিকে শুয়ে রয়েছে ওই এক রত্তি ছোটটা। এটা লড়াই, বেঁচে থাকার লড়াইয়ের ছবি। এই মা যে লড়াইটা লড়ছেন, সেই বেঁচে থাকার লড়াই, সেই লড়াই এখন দেশের প্রত্যেকটা মানুষ লড়ছেন ওই আমাদের বিদেশে থাকা অশুভ শক্তিগুলোর বিরুদ্ধেও। দুটো ছবি, দুটোই আমাদের দেশের ছবি। একটা দেশের ওপর আঘাতের ছবি, আর আরেকটা এদেশ কতটা লড়তে পারে তার ছবি। এগুলো সব কটা আমাদের দেশের শত্রুদের কিন্তু মাথায় রাখা উচিত। লড়াই করে বাঁচতে চাই।
বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।